স্কিন সূর্যের তাপে পড়ে ড্যামেজ কি যাওয়ার জাতীয় ঐক্যের রূপকল্প তুলে ধরবেন ইউনূস, চায় যুক্তরাজ্য। সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের পর নির্বাচনের দিকে যাবে দেশ, জানালেন ক্রীড়া উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতির দাবি। আনিসুল, দীপুমণি, পলক সহ ১৪ জনকে ট্রাইব্যুনালে তোলা হবে কাল। র্যাব, পুলিশ কর্মকর্তা সহ ৫৩ জনের বিরুদ্ধে ছাত্র শিবিরের অভিযোগ দায়ের। বর্তমানে দেশে খেলাপি ঋণ ২,৮৫,০০০ কোটি টাকা, জানানো বাংলাদেশ ব্যাংক। ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ আর্থিক খাতে নাজুক পরিস্থিতির কারণ। ভারতের মণিপুরে ফের উত্তেজনা, মন্ত্রী ও বিধায়কদের বাড়িতে হামলা, আগুন, কারফিউ জারি। মুখ্যমন্ত্রীকে ২৪ ঘন্টার আলটিমেটাম মেইতেইদের। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সামনে রেখে রাতে ওয়ার্ম আপ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ওয়ানডে শুরু ১২ নভেম্বর থেকে। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 বিকালের সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি রূপরেখা ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় আইনের শাসন ও শৃঙ্খলা ফেরাতে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সফররত আন্ডার সেক্রেটারি। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল 10টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রায় 40 মিনিটের বৈঠকে উঠে আসে দেশের আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি সহ নানা বিষয়। The interim government in Bangladesh has committed to restoring peace and order, ensuring accountability and promoting national reconciliation. And it has the full support of the UK government. ক্যাথরিন জানান, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে কিভাবে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা যায় সে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাজ্য। We want to build the strong partnerships and build on that important building block of the strong ties and also with moving towards that democratic future. এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাথরিন জানান, তারেক রহমানের যুক্তরাজ্যে অবস্থান ও দেশে ফেরা নিয়ে আলাদাভাবে আলোচনা হয়নি। We want to support the interim government in all the work that it's doing. বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে তিনি এই ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। দেশের সরকারি এবং বেসরকারি গণমাধ্যমে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ১০ নভেম্বর নতুন ৩ জন উপদেষ্টার শপথ নেওয়ার পর এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২৪। যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। নিরাপদ আজীবন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন যাওয়া না যাওয়া তার বিষয় বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা অবশ্যই সহায়তা করেছি, ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি। আমরা চাই যে উনি যেতে পারুক, কারণ ওরা চিকিৎসা হোক। তারা জানতে চেয়েছে যে কীভাবে তারা আমাদের সহায়তা করতে পারে। আমি তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। 3 মাসের মধ্যে সংস্কার প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর দেশ নির্বাচনের পথে এগোবে, এমনটি জানিয়েছেন সরকারের 2 উপদেষ্টা। সকালে সচিবালয় মন্ত্রণালয়ের 100 দিনের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনের উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, উন্নতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির, বাজারের সিন্ডিকেট ভাঙতেও কঠোর সরকার। এদিকে উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে না পারলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। বর্তমানে দেশে বেকার আছে 1,08,00,000। এর মধ্য থেকে আগামী 2 বছরে 5 লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করবে যুব ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের 100 দিনের কাজের অগ্রগতি নিয়ে সচিবালয় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সার্চ কমিটি জানান, এখন সংস্কারের কাজ করছে কমিশনগুলো। প্রতিবেদন পেলে রাজনৈতিক দলসহ স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে নির্বাচনের পথে এগোবে সরকার। কমিশনগুলো খুব ড্রাস্টিক্যালি কাজ করে যাচ্ছেন এবং সকল স্টেক হোল্ডারদের সাথে তারা বসছেন এবং আলোচনা করছেন। আমরা আশা করছি খুব 3 মাসের মধ্যেই সরকার প্রস্তাবনাগুলো পাবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়নের দিকে আমরা অগ্রসর হতে পারবো। আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি সহ বাজারে সিন্ডিকেট ভাঙার কাজ চলছে বলেও জানান তিনি। যে পরিস্থিতিতে আমরা আসলে সরকারের দায়িত্ব পেয়েছি, আইন শৃঙ্খলা বাহিনী একটা ভঙ্গুর অবস্থায়, পলাতক অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে এখন দৃশ্যমান পরিবর্তন হচ্ছে। সরকারের 100 দিনের কাজের অগ্রাধিকার নিয়ে সিনিয়র উপদেষ্টা হাসান আরিফ বলেন, জনগণের চাওয়া অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে। জনগণের সঙ্গে আলাপ আলোচনা, ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনা, রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা সেটা কিন্তু চলমান আছে। রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা করে আলটিমেটলি যখন ইলেকশন কমিশন প্রস্তুত থাকবে তার নির্বাচন দেওয়ার জন্য বা করার জন্য, ভোটার লিস্ট ইত্যাদি সবগুলো বিষয় মিলে তখনই নির্বাচন হবে। সরকারের 3 মাসে বাজার নিয়ন্ত্রণ পুরোপুরি সম্ভব হয়নি উল্লেখ করে এই উপদেষ্টা জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য না কমাতে পারলে বাজার নিয়ন্ত্রণ কঠিন হবে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ব্যবসা খাতে আলাদা সংস্কার কমিশন গঠন করার প্রয়োজনীয়তা আছে কিনা সংশ্লিষ্ট সকলের ভেবে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত অধ্যাপক লুৎফে সিদ্দিকী। রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ সংস্কার অন্তর্বর্তী সরকারের জন্য এজেন্ডা শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, বারবার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হওয়ায় ব্যবসার পরিবেশ উন্নত করতে নতুন নতুন নীতি গ্রহণ করা হয়েছিল। That we create some early winners, not quick wins, but early winners. Usually what happens with reform programs, which is why the vast majority fail, is that you create early losers very easily. That's the easiest thing to do. And then they form their own coalition and they put barricades for the next round of আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকার মামলায় আগামীকাল সোমবার আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত 1 বিচারপতি ও সাবেক 1 সচিব সহ মোট 14 জনকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে। বর্তমানে অন্য মামলায় গ্রেফতার হয়ে এরা সবাই কারাগারে রয়েছেন। রোববার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক এলাহি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান,
কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এর আগে গত 27 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। আওয়ামী শাসনামলে গুম করে গুলি করে পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 7টি অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। র্যাব, পুলিশ কর্মকর্তা সহ 53 জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়। সকালে 6 ভুক্তভোগীকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। এ সময় গুমের পর নিখোঁজ সহ মোট 7টি অভিযোগ জমা দেন ট্রাইব্যুনালে। তাদের অভিযোগ, এদের সবাইকে গুম করে গুলি করে বা চাপাতি রামদা দিয়ে হাত পা কেটে ফেলেছে আওয়ামী প্রশাসন। এদের মধ্যে 2 জন 3 বছরের মতো গুম ছিলেন, 4 জন পুলিশ ও র্যাবের নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয়েছেন। ঘটনার সময়কার পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের অন্তত 54 জনকে আসামি করে এই অভিযোগ দাখিল করেছেন। এসব ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগীরা। নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন ছাত্র শিবিরের আইন সম্পাদক। দুজন যুবক ভাই হুইল চেয়ারে বসে আপনাদের ট্রাইব্যুনালে প্রবেশ করেছে। আমাদের সাথে আরেকজন ভাই এসেছেন যার একটি পা কেটে ফেলা হয়েছে, তিনি কৃত্রিম পা লাগিয়েছেন। আমরা ক্রমান্বয়ে সবার অভিযোগ আপনার কাছে অনুরোধ থাকবে, ছাত্র শিবিরের উপর যে জুলুম নির্যাতন স্টিমুলা চালানো হয়েছে, আমরা চেষ্টা করছি জাতির সামনে এগুলো উপস্থাপন করার জন্য। আপনাদের জায়গা থেকে এগুলো জাতির সামনে আপনার আরেকটু বেশি উন্মোচিত করার চেষ্টা করবেন। হত্যা চেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রবিবার বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডের এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর আবু সাইদ 3 দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার রাতে বিদেশ যাওয়ার সময় সন্দেহ হওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে বিমানবন্দর থানায় সজীব নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার করা হয় তাকে। আসামি মোহাম্মদ আরিফ হাসান, ব্যবস্থাপনা পরিচালক দেশ টিভি, ওনাকে অ্যারেস্ট করা হয়। উনি হলেন আওয়ামী লীগের অর্থ যোগানদাতা। বৈষম্য ছাত্র আন্দোলন থামানোর জন্য উনি যত প্রকার অর্থের ব্যবস্থা উনি করেন। আর পুলিশ তদন্তকারী কর্মকর্তা ওরা 3 দিনের রিমান্ড চায়। বিজ্ঞ আদালত আসামি পক্ষের শুনানি শুনেন এবং সরকারি পক্ষের শুনানি শুনেন, জামিন নামঞ্জুর করেন। 3 দিনের রিমান্ড চান। 2 দিনের বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 2 দিনের রিমান্ড দেন। সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,85,000 কোটি টাকায়। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংস্থাটি বলছে, ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের 17% খেলাপিতে পরিণত হয়েছে। বাংলাদেশের আর্থিক খাতের নাজুক পরিস্থিতির জন্য দায়ী বিপুল পরিমাণ খেলাপি ঋণ। দীর্ঘদিন ধরে ব্যাংক খাতের খেলাপি ঋণ ক্রমবর্ধমানভাবে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 16.93%। শুধু তাই নয়, গত 16 বছরের মধ্যে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত এটি। বিকালে সংবাদে বিরতি নিচ্ছে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। মেরে মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর। Game in at Bosch facilities your passion.
টাকা ছাড়। স্বাগত আর একবার, দেখছেন বিকালের সংবাদ। চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ভয়াবহ আগুনে জেলেদের জালঘর সহ ৩৭টি আধা পাকা স্থাপনা পুড়ে গেছে। শনিবার রাত ১২টার দিকে ইপিজেড থানার আকমল আলী ঘাটে এই দুর্ঘটনা ঘটে। প্রায় ৭ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এতে কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। চট্টগ্রামে আউটার রিং রোডের আকমল আলী ঘাটে সাগরে মাছ ধরার জাল রাখার কয়েকটি টিনের ঘর রয়েছে। মাছ ধরা শেষে সেখানে জাল রাখেন জেলেরা। শনিবার রাতে ওই ঘরগুলোতে হঠাৎ আগুন লেগে তা ছড়িয়ে পড়ে অন্য ঘরেও। পাশে কয়েকটি তেলের দোকানও ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান সারা রাত ধরেই ওই এলাকায় আগুন জ্বলেছে। সেখানে কয়েকটি তেলের দোকানে জ্বালানি তেল ও জেলেদের জাল মজুদ থাকায় আগুন নেভাতে ব্যাগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। কাঁচা ঘর যেহেতু এটা বাতাসে ওরকম ভাবে ইতিপূর্বে এরা আগুন লাগছে, দ্রুত বেড়ে যায় এই আগুনগুলো। তো এই তেলের ঘর যেগুলো ওই যে মোটরের যে নৌকা বা ট্রলারের যে যে তেল লাগে, এই সাধারণ ডিজেল জাতীয় তেল আর কি। তো এই জাতীয় আগুন লাগে। ব্যবসায়ীরা বলছেন আগুনে জাল ও নৌকা পুড়ে ছাই হয়ে গেছে। কোটি টাকার বেশি লোকসান হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। সবাই জাল মনে করেন 150 খান জাল, মনে করেন অনেক প্রায় 10 কোটি টাকার সম্পদ এখানে। 10 কোটি টাকার এখানে 100টা ঘর আছে অলরেডি। 100টা ঘরের ভিতরে সবার ঘরে জাল আছে। এবারে টুকটাক মনে করেন ছোট বড় 7 দোকান, 2-3টা তেলের দোকান, এমনি সামনে 100 গরম নিয়ে অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ওই বদ্দারের ঘরে টাকা ছিল, তারপরে জাল বট বিভিন্ন রকমের মানে যাই জিনিস ছিল। বদ্দারের মনে 5 লাখ টাকার জিনিস নষ্ট হয়েছে। এইরকম আমি মনে করেন শুধু গা শরীর নিয়ে বাইরে হয়েছি। ফায়ার সার্ভিস জানায় আগ্রাবাদ বন্দর ও কেপিজেড স্টেশনের 7টি ইউনিট রোববার সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। মশার কয়েল অথবা বিড়ি সিগারেট খেয়ে ওরা শ্রমিক বা যারা কাজ করে তারা অসতর্কতা বশত যেখানে যত্রতত্র ফেলে রাখে, যার কারণে হঠাৎ করে আগুন ধরে যায় এবং বেড়েও যায়। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। এক্সেলেন্স ইন কোয়ালিটি। পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে কয়েক ঘন্টা সড়ক অবরোধ করেছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজের শিক্ষার্থীরা। সকালে কলেজের সামনে সড়কে অবস্থান নেন তারা। জানান করোনাকালীন লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা চালু হলেও তা এখনও চলমান রয়েছে। এতে মেধার সঠিক মূল্যায়ন করা হয় না। তাই তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণীতে দ্রুত পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবি জানান তারা। দাবি মানার আশ্বাসে বেলা 12টার দিকে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। স্বর্ণ চোরাচালানে জড়িত বিমান সংস্থার বিরুদ্ধেও নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। আর্থিক জরিমানার পাশাপাশি প্রয়োজনে রুট পারমিট বাতিলের মতো সিদ্ধান্তও হতে পারে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এলাকায় যাত্রী সেবা নিশ্চিতে হেল্প ডেস্ক উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স সহ সব রিটার্ন দাখিল প্রক্রিয়া অনলাইনেই সারতে চায় এনবিআর। পেঁয়াজ, আলু সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মানুষের নাগালে রাখতে কর ছাড় দেয়া সহ আমদানি ও রপ্তানি বাণিজ্য সহজ করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে দাম বেশি থাকায় ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে কিছু বেগ পেতে হচ্ছে বলেও জানান এনবিআর প্রধান। যে সকল এয়ারক্রাফটের বডির ভিতরে করে স্বর্ণ চোরাচালান হয়, একেবারে আলাদা করে মেকানিজম করে, সেগুলোর দায় দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট এয়ারক্রাফট অথরিটিকে নিতে হবে। এই যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে সেই সকল এয়ারক্রাফটগুলোকে আমরা
নিষিদ্ধ করবো যে তারা আমাদের এখানে রুট পারমিট পাবে না। 100% শিওর যে আমরা নেক্সট ইয়ারে সকল কর্পোরেট ট্যাক্স রিটার্নগুলোকে আমরা অনলাইন করব। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। মৌলভীবাজারের কমলগঞ্জে সার কীটনাশকহীন 11 জাতের ধান চাষাবাদে বাজিমাত করেছে মোহন রবি দাস। এই জাতের ধান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের স্বপ্ন দেখাচ্ছে। সেই সঙ্গে এই জাতের ধান আবাদ করে অধিক ফলন ও লাভের আশা করছেন স্থানীয় কৃষকরা। একসঙ্গে 11 জাতের বিদেশি ধান, ঘামঝরা এই ফসলের সম্ভাবনা নতুন দুয়ার খুলেছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জের চা শ্রমিকের সন্তান মোহন রবি দাস। উপজেলার শমশেরনগর ইউনিয়নের গলফ মাঠের পাশে পতিত 300 শতক জায়গায় এই 11 জাতের ধান চাষাবাদ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। মোহন রবি দাস জানান, দেশে প্রচলিত যে কোনো হাইব্রিড জাতের ধানের তুলনায় ব্ল্যাক রাইস, পার্পেল রাইস, সুগন্ধি বাসমতি, সুগন্ধি কস্তুরি, তুলসীমালা, বাংলাদেশে ব্রি ধান 103 সহ 11 জাতের ধান চাষ করে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। আমার উদ্দেশ্য হচ্ছে একেবারে অল্প টাকা এবং সাধারণ ধানের যে রেট আছে এই সাধারণ বীজ ধানের রেটেই আমি ধানটা শুধুমাত্র আমাদের মৌলভীবাজার এলাকায় প্রসারের জন্য এই ধানগুলো আমি কৃষকদের মাঝে বিতরণ করি। স্থানীয় কৃষকরা জানান, নতুন এই ধান চাষে তারাও আগ্রহী হয়ে উঠেছেন। ধান কাটার পর বীজ সংগ্রহের অপেক্ষায় তারা। এই ধানগুলি যদি সারা দেশে এরকম ফলন হইতো তাহলে আমাদের ধান খাদ্য সংগ্রহ শর্ট হইতো না, বেড়ে চলতো। আমরাও চেষ্টা করবো আগামীতে ওর ধানে বীজ সংগ্রহ করে আমরা এইভাবে কোনোভাবে ভালো একটা ফসল ফলানো যায় কিনা। আরও আমাদের যা কৃষকরা আছে কাছাকাছি তারাও বীজ সংগ্রহ করবে, তারাও আবারও চাষাবাদ করবে। কৃষি বিভাগ জানায়, বিভিন্ন ধরনের 11 জাতের ধানের আবাদ ছড়িয়ে দিতে পারলে দেশের ধানের উৎপাদন আরো বৃদ্ধি পাবে। সেই সাথে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এই ধান অবদান রাখবে। আমরা আশা করব যে উনি যে উদ্যোগটা নিয়েছেন এটা অবশ্যই প্রশংসা পাওয়ার দাবিদার। আমরা চেষ্টা করব এই জাতগুলা যাতে ভবিষ্যতে কৃষকের মাঝে ছড়ায় এবং এগুলা নিয়ে যাতে ভবিষ্যতে আরো গবেষণা হয়। মোহন রবি দাস নিজে শুধু আদর্শ কৃষকই নন, একজন উদ্যোক্তাও। চা বাগানে প্রতিকূল পরিবেশে এই ধান চাষ করায় তাকে ধন্যবাদ জানিয়েছে কৃষি বিভাগ। কিসের জন্য? ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও উত্তপ্ত ভারতের মণিপুর। অপহৃত নারী শিশুদের হত্যার ঘটনায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। মন্ত্রী ও বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। জারি করা হয়েছে কারফিউ। রাজ্য সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে মেইতেইরা। এদিকে সংকট সমাধানে প্রধানমন্ত্রীকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে কংগ্রেস। জ্বলছে ভারতের মণিপুর। অপহৃত নারী শিশুদের হত্যার ঘটনায় এবার 2 জন মন্ত্রী এবং 3 জন বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাসভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন তারা। নিরাপত্তারক্ষীরা কাঁদানে গ্যাস ছুড়ে কোনোরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনার পর আইন শৃঙ্খলা রক্ষায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে পশ্চিম জেলা প্রশাসন। বেশ কয়েকটি স্থানে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। শুক্রবার রাতে মণিপুর আসাম সীমান্তে অপহরণ করা 3টি মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ, এসব হামলা চালাচ্ছে কুকি জঙ্গিরা। We feel very depressed and it is the most heartbreaking news that to hear the news of the women and child killings. মেতেই গোষ্ঠীর পক্ষ থেকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তুলছেন তারা। এমন অবস্থায় প্রধানমন্ত্রী মোদীকে সংকট সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সরকারকে তার দায়ভার নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মাসুদ রানা, নিউজ 24। গাজায় যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। একই সাথে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। এরই মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন আরও 40 জন। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনির সশস্ত্র সংগঠন ইসলামী জিহাদের 2 নেতা নিহত হয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর বাড়িতে ফের বোমা হামলা চালানো হয়েছে।
কোনো উদ্দেশ্য ছাড়াই দিক বিদিক ছুটছে আতঙ্কিত বাসিন্দারা। গাজাবাসীর আর্তনাদের শব্দে ভারী হয়ে ওঠে শরণার্থী শিবির আল শাতির পরিবেশ। ইসরায়েলের বর্বর হামলার পর ধ্বংসস্তূপ থেকে স্বজনদের উদ্ধারের চেষ্টা করছেন কেউ কেউ। স্থানীয় সময় শনিবার গাজায় শরণার্থী শিবিরে শক্তিশালী বোমা হামলা চালানো হয়। এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। গাজায় চলমান মানবিক সংকট নিয়ে জাতিসংঘের কয়েকটি সদস্য দেশ গভীর উদ্বেগ জানিয়েছে। ৮ নভেম্বর গাজা স্ট্রিপের দুর্ভিক্ষ পর্যালোচনা কমিটি বলছে গাজায় দুর্ভিক্ষ আসন্ন। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনের ইসলামিক জিহাদের 2 নেতা নিহত হয়েছেন। গেল বৃহস্পতিবার দামেস্কের কুদস এলাকায় এই হামলা চালানো হয়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে 2টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় শনিবার 16 নভেম্বর ইসরায়েলের উত্তরাঞ্চলের সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাটিকে গুরুতর বলে বর্ণনা করা হয়। শুধু যুদ্ধবিরতির প্রস্তাব পেশ নয়, সিদ্ধান্তের প্রতি সম্মান দেখালে যুদ্ধবিরতিতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতি চাপ সৃষ্টিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি এই আহ্বান জানিয়েছে হামাস নেতা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। বিকালের সংবাদ আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। স্বাগত আরো একবার বিকালের সংবাদে। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজ একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। অ্যান্টিগায় 2 দিনের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। উইন্ডিজদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আছে বাংলাদেশ দল। 22 নভেম্বর থেকে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। 2 ম্যাচের টেস্ট সিরিজের পর টাইগাররা মাঠে নামবে ওয়ানডেতে। 8 থেকে 12 নভেম্বর পর্যন্ত চলবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টি টি-20 খেলে দেশে ফিরবে বাংলাদেশ। এর আগে 2 দলের ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিতে আজ থেকে শুরু হচ্ছে ওয়ার্ম আপ ম্যাচ। এই ম্যাচ 4 দিনের হওয়ার কথা থাকলেও 2 দলের সম্মতিতে 2 দিনে নেমে এসেছে। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার 100 দিনের কার্যক্রমের মূল্যায়ন করবে দেশের মানুষ। সচিবালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই বলেন ক্রীড়া উপদেষ্টা। এই ফেডারেশনগুলোর কার্যক্রমে গতিশীলতা আনয়নের জন্য আরো সক্রিয় করার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাডহক কমিটিগুলো আমরা দিয়ে দিতে চাচ্ছি এবং প্রায়োরিটি বেসিসে যেই ইয়েগুলোর যে ফেডারেশনগুলোর সামনে কোনো টুর্নামেন্ট আছে বা বিশেষ কোনো খেলা আছে, প্রায়োরিটি বেসিসে আমরা কমিটিগুলো খুব দ্রুত সময়ের মধ্যে দিয়ে দেব। বিকালের সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।